রাস্তাঘাটের কি অবস্থা! এই বাবা, এই জায়গাটা তো খুবই খারাপ অবস্থা। এ কি আমি মনে হচ্ছে এই পোলটা তো এই না না। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ, এবার একটু গল্প হোক। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের নিবেদন শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক কাহিনী, বুদ্ধির বাইরে। গল্পটি আমরা রঞ্জিত চট্টোপাধ্যায় সম্পাদিত সুর প্রকাশনী কর্তৃক প্রকাশিত নির্বাচিত ভূতের গল্প নামক গ্রন্থটি থেকে নিয়েছি। গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে আমি ইন্দ্রনীল। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস ও প্রচার অলঙ্করণ সহ সমগ্র পরিচালনা আমার নিজের। শুরু হচ্ছে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের গল্প, শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বুদ্ধির বাইরে। বিজ্ঞানের চোখে ভূতের অস্তিত্ব অচল। পাড়া গায়ের ভূতের ভয় থেকে প্ল্যাসেট, মিডিয়াম তত্ত্ব, রাত বিরেতে সম্ভব অসম্ভব ছায়ামূর্তি থেকে চমকে ওঠা, এসব অনেক কিছুই তর্কের উপাদান যোগায়। ভৌতিক অস্তিত্ব ঈশ্বরের মতোই নানা মতবাদে বিড়ম্বিত। সেখানে আস্তিক, নাস্তিক, স্কেপটিক বা অ্যাগনস্টিক কারোরই অভাব নেই। সোজা কথায়, যুক্তির জগতে ভূতের জায়গা নেই। ভূত মানতে গেলে চোখ বেঁধে পিছু হটতে হয়, একেবারে প্যালিওলিথিক আদিম যুগে। অশরীরী তত্ত্বে যারা আস্তিকবাদী, তাদের সঙ্গে আজ আর তর্ক চলবে না। চরম নিষ্পত্তির জন্য হাতাহাতি করতে হবে। তবু সব কিছু বৈজ্ঞানিক তত্ত্ব তর্কের মধ্যেও একটা কিন্তু থেকেই যায়। এমন কতকগুলো প্রশ্ন ওঠে যাদের উত্তর মেলে না। তার মানে এই নয় যে কোনো দিন তাদের উত্তর একেবারেই পাওয়া যাবে না। হয়তো বিজ্ঞানের ব্যাপ্তি একদা সব কিছুর নিঃশেষ সমাধান করে দেবে, কিন্তু যতক্ষণ তা না হচ্ছে ততক্ষণ কতকগুলো বিচিত্র ঘটনা আমাদের মনকে নানাভাবে আন্দোলিত করতে থাকে। এইরকম একটি ঘটনা আমি বলবো। এটা ভূতের গল্প কিনা জানি না, চোখ কিংবা মনের ভুল কিনা সে সম্বন্ধেও কোনো রায় দিতে আমি প্রস্তুত নই। শুধু যা ঘটেছে সেইটুকুই আমি বলবো। যার যা খুশি তিনি সেইভাবেই এগুলিকে ব্যাখ্যা করতে পারেন। মাত্র একটি কথা জানিয়ে রাখি, এগুলি ঘটেছে সম্পূর্ণ খোলা এবং অপ্রস্তুত চোখের সামনে। গঞ্জিকা বা মাধবীর কোনো প্রভাব এক্ষেত্রে ছিল না। প্রায় 12-13 বছর আগেকার কথা। তখন পশ্চিম বাংলার একটা ছোট গ্রাম থেকে আমি শহরে ডেলি প্যাসেঞ্জারি করতাম। সাইকেল করে আসতে হতো 8 মাইল দূরের স্টেশনে। একটা ছোট্ট দোকানে সাইকেল জমা রেখে আমি ট্রেন ধরতাম। সন্ধ্যের গাড়িতে ফিরে আবার সেই সাইকেল নিয়ে গ্রামে চলে আসতুম। আমরা বললুম এই জন্যে যে ডেলি প্যাসেঞ্জারি করতুম দুজনে, আমি আর প্রিয়নাথ। মুন্সেফ কোর্টের চাকরি সেরে 5টা নাগাদ প্রিয়নাথের সাইকেল রিপেয়ারিং শপে এসে আমি আড্ডা দিতুম, চা খেতুম। তারপর 7টায় দোকান বন্ধ করে 7:22 ট্রেন ধরতুম দুজনে। কোনো একজনের বাড়ি ফেরার খুব বেশি তাগিদ না থাকলে ছিল এই আমাদের দৈনন্দিন প্রোগ্রাম। স্টেশন থেকে আমাদের গ্রামের প্রায় সীমানা পর্যন্ত ছড়িয়ে ছিল একটা অনর্বর কাঁকর মাটির মাঠ, যাকে বলে ব্রহ্মডাঙ্গা। জেলা বোর্ডের রাস্তাটা ঢেউ খেলানো মাঠের ভিতর দিয়ে চড়াই উতরাইয়ে চলে গেছে। কোথাও কোথাও 20-22 ফুট পর্যন্ত উপরে উঠে গেছে দুধারের ঢাল জমি ছাড়িয়ে। পথের পাশে 1.5 মাইল 2 মাইলের মধ্যে কোনো গ্রাম নেই, শুধু এলোমেলো ফণি মনসা আর আকন্দর ঝোপ ছড়িয়ে আছে। এককালে মাঠটা ডাকাতির জন্য বিখ্যাত ছিল।
500 বছরের ভেতরে ওসব উপদ্রব আর শোনা যায়নি। কিন্তু তবুও একা এ পথে ফিরতে সন্ধ্যের পরে গা ছমছম করত। দু একটা ভূতের কাহিনীও মাঝে মাঝে কানে আসতো না এমন নয়, কিন্তু ও ভয়টা কোনোদিন আমাদের মনে যে এতটুকু ছাপ ফেলেছে তা নয়, অন্তত সচেতনভাবে তো নয়। সেদিন কোর্ট থেকে বেরিয়ে কতকগুলো সরকারি কাজ সেরে নিতে আমার রাত হয়ে গেল। প্রিয়নাথের দোকানে আসতেই তার ছোকরা চাকরটা জানালে যে আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে যথা নিয়মে 7:22 ট্রেনই ধরেছে প্রিয়নাথ। আমার মনটা দমে গেল। শুধু একা ফিরতে হবে বলেই নয়, দিনটাও দুর্যোগের। একটু আগেই মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, সেই সঙ্গে আকাশ চেরা বাজের ডাক। বৃষ্টিটা আপাতত থেমেছে বটে, কিন্তু আকাশ এখনো ঘন মেঘে একটা আলকাতরার আস্তরণ দিয়ে মোড়া। যে কোনো সময়ে ঝমঝম করে নেমে পড়তে পারে। এরই মধ্যে রাত 9টার পরে ওই সীমাহীন কালো মাঠটার ভেতর দিয়ে একা 8 মাইল সাইকেল করে আমাকে ফিরতে হবে। কারণ সন্ধ্যের পরে স্বভাবতই নির্জন পথটাতে এই বৃষ্টি বাদলের রাতে যে কোনো সহযাত্রী মিলবে এই আশা করাই বিড়ম্বনা। কিন্তু উপায় নেই, আমাকে যেতেই হবে। ঘন কালো মেঘের দিকে তাকিয়ে আমি একটা দীর্ঘশ্বাস ফেললুম। তারপরে স্টেশনে এসে 8:28 গাড়ি ধরলুম। ট্রেন ছাড়তে না ছাড়তেই বৃষ্টি নামল। এমন প্রবল বৃষ্টি সচরাচর দেখা যায় না। সারা আকাশটা যেন গলে গলে ঝরে পড়ছে। অন্ধকার সাদা হয়ে গেছে বৃষ্টির কুয়াশায়। মনের মধ্যে দুশ্চিন্তাটা আরো থিতিয়ে বসল। উঁচু কাঁকড়ের রাস্তায় জল দাঁড়াবে না, কিন্তু মাঠের ভিতরে বৃষ্টির সঙ্গে হাওয়া মিশলে অবস্থা যে কি দাঁড়াবে সেটা অনুমান করা শক্ত নয়। বৃষ্টি অবশ্য বেশিক্ষণ রইল না। আধ ঘন্টার মধ্যে আমি স্টেশনে এসে নামতেই দেখি বৃষ্টিও ধরে গেছে। মেঘ হালকা হয়ে গেছে, শুধু অল্প অল্প ইলশে গুড়ি পড়ছে তীর তীর করে। যে মুদিখানায় সাইকেল জমা থাকে সে লোকটা ঝাঁপ বন্ধ করবার উপক্রম করছিল। আমাকে দেখেই হাই তুললে, হেসে বললে, কি এই রাতেই ফিরবেন? থেকে যান না আমার দোকানে। বললুম, সে হয় না, বাড়িতে সবাই দুশ্চিন্তা করবে। আরেকটা কথা অবশ্য বলা গেল না, সেই তাগিদটাই প্রবলতর। অর্থাৎ মাসখানেক আমি বিয়ে করেছি এবং মাত্র 3 দিন আগে স্ত্রী এসেছে বাপের বাড়ি থেকে। দোকানদার সাইকেলটা বের করে দিল। জিজ্ঞেস করলুম, এই প্রিয়নাথ চলে গেছে? হ্যাঁ, উনি তো সেই 7:55 গাড়িতেই নামলেন। ভেঙে বৃষ্টি আসছিল, বাদ চমকাচ্ছিল ঘন ঘন। ওকেও দাঁড়িয়ে থাকতে বলেছিলুম, রাজি হলেন না। বললেন এই বো বো করে চলে যাবেন। বো বো করে চালিয়ে চলে যাব, আমিও ভাবলুম। তারপর ঘন কালো অন্ধকারে তীর তীরে বৃষ্টির ভেতরেই সাইকেল নিয়ে প্রায় ঝাঁপ দিলুম। 15 মিনিটের মধ্যেই মাঠের রাস্তা এসে পড়ল। দুধারে নিবিড় কৃষ্ণতার ভেতরে ব্যাঙের ডাক, ঝিঁঝির আওয়াজ আর ছোট ছোট নালায় বর্ষার জলের কলধ্বনি। ল্যাম্পের ছোট আলোটিতে সামনের 5-7 হাত দূর পর্যন্ত বাঁকুড়ার রাঙামাটি ছাড়া আর কিছুই দেখা যায় না। কিন্তু কিছুক্ষণ পরে সেইটুকুও আর রইল না। ল্যাম্পে তেল ছিল না, খেয়াল করিনি। ক্ষীণ হতে হতে দপ করে নিভে গেল সেটা। এইবার আমার ভয় করতে লাগলো। চেনা রাস্তা, যতই অন্ধকার থাক ঠিক নির্ভুলভাবেই চলে যাব। তবু অন্ধকার, এই নির্জনতা। একবার যদি অসাবধান হই তাহলে সাইকেল নিয়ে একেবারে 10-12 হাত নিচে গড়িয়ে পড়ব।
দু চোখকে যত দূর সম্ভব তীব্র করে আমি সাইকেল চালাতে লাগলো। তাড়াতাড়ি যেতে ভরসা হচ্ছে না, তবু উত্তেজনায় আপনা থেকেই দ্রুত বেগে পা ঘুরছিল প্যাডেলে। সেকেলে বিএসএ বাইক। আমার মনের শাসন না মেনেই সে যেন শোঁ শোঁ করে উড়ে চলল। অন্ধকার ছিঁড়ে যেন তীরের মতন স্বর উঠল একটা। প্যাডেলে আচমকা পা থেমে গেল আমার। পিছন থেকে পরিষ্কার গলায় ডাকলো প্রিয়নাথ। আরে অত তারা কিসে? আমি যে সেই 1 ঘন্টা ধরে মাঠের ভিতর তোমার জন্য হাফ ইন্টেস করে দাঁড়িয়ে আছি। বিস্ময় এবং আনন্দে আমি সাইকেল থেকে নেমে এলো। অন্ধকারেও দেখা গেল পিছন থেকে প্রিয়নাথ দ্রুত আমার দিকে এগিয়ে আসছে। ব্যাপার কি হে? সেই 7:55 ট্রেন থেকে নেমে এতক্ষণ মাঠের ভেতরে কি করছিলে? প্রিয়নাথ বললে, আরে সে অনেক কথা, ভারী মজার ব্যাপার হয়েছে একটা। এই বর্ষার রাতে মাঠের ভেতরে কি এমন মজার ব্যাপার ঘটতে পারে? আর আর তোমার সাইকেলই বা কোথায় গেল? অন্ধকারে প্রিয়নাথ এবার একটু অল্প শব্দ করে হেসে উঠল। বললে, বলছি তো, সে অনেক কথা, গ্রামে ফিরে শুনবে। আপাতত তোমার কেরিয়ারে আমায় তুলে নাও। বেশ, উঠে পড়ো চটপট। প্রিয়নাথ কাছে এলো। দেখেছো কাণ্ড, জলে কাদায় একেবারে মাখামাখি হয়ে গেছি। হাড়ের ভিতরটা শুদ্ধ কাঁপছে ঠকঠক করে। পড়ে গিয়েছিলে নাকি? সে আর বলো কেন, আছাড় বলে আছাড়, একেবারে অতল জলের ভেতরে। কাদার মধ্যে প্রায় বসেছিলুম। যাক, বাড়ি ফিরেই শুনবে সেসব কথা। আমি সাইকেলের প্যাডেল ঘোরালো। তড়াক করে প্রিয়নাথ পিছনে উঠে বসল। একটা ঝাঁকুনি টের পেল। সিটের আংটাটায় প্রিয়নাথ আঁকড়ে রয়েছে। এই ভিজে রাস্তায় এমন অন্ধকারে আর একটা মানুষকে কেরিয়ারে তুলে নেওয়া যে কি দুর্ভোগ সে বলে বোঝাতে হবে না। কিন্তু অনুভব করলাম হঠাৎ যেন আমার গায়ে দ্বিগুণ শক্তি বেড়ে গেছে। প্রিয়নাথের অতখানি ওজন আমাকে বিন্দু মাত্র কাবু করতে পারল না। সেকেলের মজবুত বিএসএ সাইকেল শন শন করে চড়তে লাগলো। এমনকি অন্ধকারের সম্ভাব্য বিপদটাও মুছে গেল মন থেকে। প্রিয়নাথ কোনো কথা বলছে না, আমিও না। নিঃশব্দে প্রায় 15 মিনিট চলবার পর হঠাৎ দূর থেকে জলের একটা উগ্র গর্জন শোনা গেল। আমি চমকে বললুম, ও কি খোয়াইতে পা নিল নাকি? এইবার বিচিত্র ব্যাপার ঘটল একটা। প্রিয়নাথ আমার কথার জবাব দিলে, কিন্তু পিছনের কেরিয়ার থেকে নয়। পরম বিস্ময়ে দেখলুম আমার সাইকেল থেকে প্রায় 15 হাত সম্মুখে 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে প্রিয়নাথ। হ্যাঁ, অন্ধকারেও দেখতে পেলুম প্রিয়নাথই দাঁড়িয়ে আছে। প্রিয়নাথ দেখে বলল, নামো সেন, নামো। বানের জলে খোয়াইয়ের পচা কাঠের পুলটা ভেসে গেছে, আর এ বলে হাড়া 30 হাত নিচে আসতে পড়বে। মুহূর্তের মধ্যে সারা শরীরে আমার বিদ্যুৎ বয়ে গেল। কখন কেরিয়ার থেকে নামলো প্রিয়নাথ? কখনই বা এমন এমন করে 15 হাত দৌড়ে গেল সে? সাইকেলের গতি মন্দা করতে করতে আবার শুনলাম, এখনো শোনো সেন, এখনো নামো, নইলে আমার আমার যা হয়েছে সেই দশাই তোমারও হবে। ক সেকেন্ডের মধ্যে সবটা ঘটল জানি না। দেখলুম প্রিয়নাথের চোখ দুটো জ্বলে উঠল। তারপর যেন যেন করটির কোঠর ছেড়ে সে দুটো চোখ তীক্ষ্ণ উজ্জ্বল আলোর মতো উড়ে আসতে লাগলো আমার দিকে, যেন যেন ফসফরাসের দুটো অতিকায় পতঙ্গ। পরদিন সকালে আমাকে পাওয়া গেল রাস্তার ওপর,
সাইকেলকে জড়িয়ে ধরে আমি পড়েছিলাম। আর প্রিয়নাথকে পাওয়া গেল ভাঙা পুল থেকে 23-24 হাত নিচে আরও 3-4 ফুট জলকাদার তলায়। উপরের দিকে পা দুটো তুলে তার পেট পর্যন্ত কাদার মধ্যে গাঁথা। ভাঙা সাইকেলটা খানিক দূরে একখানা বড় পাথরের ওপর ঝুলে রয়েছে। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজে এতক্ষণ শুনছিলেন শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা একটি ভৌতিক গল্প বুদ্ধির বাইরে। গল্পটির এই অডিও রূপান্তর লেখকের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন মাত্র। সেই সঙ্গে সুর প্রকাশনীকে অসংখ্য ধন্যবাদ নির্বাচিত ভূতের গল্প এই গ্রন্থটি প্রকাশ করবার জন্যে। আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হবে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ। এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/classicbengali audio stories। ভালো থাকবেন সকলে। নমস্কার।